আজকে আমরা করব হচ্ছে শতাংশ চ্যাপ্টারের পার্ট 3। আজকে আমাদের এটা হচ্ছে লাস্ট পার্ট এবং এখানে আমরা কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার করে চ্যাপ্টারটা আজকে শেষ করে দেব। দেখো দেখো আমি একটা অঙ্ক দিলাম যে চিনির দাম 30% কমে যাওয়ার জন্য একটা পরিবার 32 কেজি বেশি চিনি কিনতে পারে। এই চিনিটা মানে হচ্ছে কমে গেছে এবং সে 32 কেজি বেশি চিনি কিনতে পারে যাতে তার খরচ অনলি 16% কম হয়। তাহলে পরিবারটি বর্তমানে কত কেজি চিনি ব্যবহার করছে? আমি এটাই বোঝাতে চাইছি যে 30% কমে গেছে, 32 কেজি বেশি চিনি কেনে। 32 কেজি বেশি চিনি কেনার পরেও 16% মাত্র তার খরচ কম হয়। অঙ্কটা হলো এই যে চিনির দাম 30% কমে গেছে। তাহলে ধরো আগে 100 টাকা চিনির দাম ছিল, মানে 100 টাকায় 100 কেজি, 100 কে চিনির পরিমাণও ধরতে পারো, 100 কে টাকাও ধরতে পারো। 30% চিনির দাম কমে গেলে এখন চিনির দাম কত হবে? 70 টাকা। এখন প্রশ্ন হচ্ছে ভদ্রলোকের খরচ 30 টাকা কমেনি, মাত্র খরচ কমেছে 16%। মানে ভদ্রলোক কত টাকা খরচ করবে এতে? 100 টাকা থেকে 16% খরচ যদি কমে 84 টাকা খরচ করবে। এখন প্রশ্ন হচ্ছে 70 থেকে তার খরচ কত হয়েছে? 84 হয়েছে। ভদ্রলোক তো খরচ বাড়িয়েছে। কত বাড়িয়েছে? 14 টাকা। ক্লিয়ার? প্রশ্ন হচ্ছে 14 কার থেকে বাড়িয়েছে? 70 এর থেকে। ক্লিয়ার? 14 কে 14, 5 14 70, মানে কত হলো? 1/5। এইবার ভালো করে একটা জিনিস যেটা বলছি বোঝার চেষ্টা করো। প্রশ্ন হচ্ছে একটি পরিবার 32 কেজি বেশি চেনে। এই যে 5টা, এটা ছিল অরিজিনাল, এটা ছিল কি অরিজিনাল, মানে আগে কত কেজি চিনি কিন্তু 5, আমাদের হিসাবে 5। আর 1 মানে কত? এখন 1 বেশি কিনছে। তাহলে 1 যদি বেশি কেনে, এই 1 রিপ্রেজেন্ট করছে কত? 32 কেজিকে। ক্লিয়ার? আর আগে কত হতো? 1 ইউনিট যদি 32 কেজি হয়, 5 ইউনিট কত? 32 ইন্টু 5, মানে 160 কেজি। এখন প্রশ্ন হচ্ছে আগে 160 কেজি ব্যবহার করতো আর এখন 32 কেজি এক্সট্রা পাচ্ছে, তাহলে এখন কত পাবে? বর্তমানে সে পাবে 160 প্লাস 32, মানে বর্তমানে তারা ব্যবহার করছে 192 কেজি। ক্লিয়ার? তবে একটা অঙ্ক দিলাম আমি এই যে চিনির দাম 20% বেড়ে গেল, যার জন্য একটা পরিবার 12 কেজি কম চিনি পায়, কেনার ক্ষমতা অর্জন করে, বা 12 কেজি চিনি কম কিনতে পারে 300 টাকার বিনিময়ে। প্রশ্ন হচ্ছে আগে কতটা চিনি ব্যবহার করতো, বর্তমানে কতটা চিনি ব্যবহার করে, আগে চিনির দাম কত ছিল আর এখন কত চিনির দাম হয়। অঙ্কটার অ্যাপ্রোচ হবে আমাদের এমন, দেখো আগে ধরো 100 টাকা চিনির দাম ছিল, এখন 20% চিনির দাম যদি বেড়ে যায় তাহলে এখন চিনির দাম কত হয়েছে? 120 টাকা। তাহলে এখন চিনির দাম যদি 120 টাকা হয়, তাহলে চিনির দাম, প্রশ্ন হচ্ছে পরিবারটা তো খরচ অপরিবর্তিত রাখবে, মানে খরচ, পরিবারটা চিনি কম পাবে, চিনি কম কিনবে, কিন্তু খরচ বাড়াতে চাইছে না। তার জন্য কি করবে ভদ্রলোক? 120 টাকা থেকে খরচ 100 টাকাতেই রাখতে চায়, মানে খরচ কত কমাতে চায় ভদ্রলোক? 20 টাকা কমাতে চায়। সে কারণে কি হবে? 20 টাকা কমাতে চায় কত টাকা থেকে? 120 টাকা থেকে। যদি কাটাকুটি করি, 5 20 120, সরি 20 একে 20, 6 20 120, মানে 1/6। এবার আমার প্রশ্ন হচ্ছে 1 কি রিপ্রেজেন্টস করছে? মানে মাইনাস এটা, হ্যাঁ এটাও মাইনাস। 1 কি রিপ্রেজেন্টস করছে? 1 রিপ্রেজেন্টস করছে কত চিনি কম পাচ্ছে, আর 6 রিপ্রেজেন্টস কাকে করছে? আগে কত কেজি চিনি পেতো, বা কত কেজি চিনি সে পায়। ভালো করে দেখো এবার। এখন 1 ইউনিট চিনি কম পায়, আমার মতে 1 ইউনিট চিনি ইকুয়াল টু কত কেজি চিনি? 12 কেজি চিনি। এবার 1 ইউনিট চিনি মানে 12 কেজি চিনি যদি হয়, 6 ইউনিট চিনি মানে কি? 6 ইন্টু 12, মানে 72 কেজি চিনি। প্রশ্ন হচ্ছে, আমার ফার্স্ট কোশ্চেন ছিল যে অরিজিনালি মানে আগে কত কেজি চিনি ব্যবহার হতো, তাহলে আগে কত কেজি চিনি ব্যবহার হতো? 72 কেজি। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে এখন কত কেজি চিনি ব্যবহার হয়, তাহলে এখন চিনি ব্যবহার হয়
এখন তো এক ইউনিট চিনি কম হচ্ছে, মানে 72 থেকে 12 বাদ দাও, তাহলে এখন কত চিনি ব্যবহার হচ্ছে? 72 মাইনাস 12 মানে 60 কেজি চিনি ব্যবহার হচ্ছে। ক্লিয়ার? প্রশ্ন হচ্ছে আগে চিনির দাম কত ছিল, ভালো করে দেখো। আগে চিনির দাম কত ছিল? আগে আমরা দেখে নিই অরিজিনাল প্রাইস কত ছিল। বলছে 300 টাকায় 12 কেজি চিনি কম পায়। 300 টাকায় 12 কেজি চিনি কম পায়, মানে ভদ্রলোক দোকানে নিয়ে গেছিল কত টাকা? 300 টাকা। ক্লিয়ার? এখন 12 কেজি চিনি কম পেত, মানে আগে কত চিনি পেত? 72। ক্লিয়ার? 72 কেজি। টাকা নিয়ে বাজারে গিয়ে দেখে আগে যতটা চিনি পেত এখন 12 কেজি চিনি কম হচ্ছে। তার 12 কেজি চিনি কেন কম হচ্ছে? কারণ চিনির দাম বেড়ে গেছে কত? 20%। এখন প্রশ্ন হচ্ছে 300 টাকা যদি নিয়ে বাজারে যেত, আগে কত কেজি চিনি পেত 300 টাকায়? 72 কেজি। যদি আমি কাটাকুটি করি পাবো কি 4×1=6 টাকা। তাহলে আগে চিনির দাম কত টাকা ছিল? 4×1=6 টাকা। এবার প্রশ্ন হচ্ছে বর্তমানে চিনির দাম কত হবে? ভালো করে বোঝো, 300 টাকা ছিল, বাজারে গেছে, বর্তমানে 300 টাকায় ক কেজি চিনি পাচ্ছে? 60 কেজি চিনি পাচ্ছে। তাহলে বর্তমানে চিনির দাম বেড়ে ক টাকা হয়েছে? 5 টাকা হয়েছে। তাহলে বর্তমানে চিনি কত পাচ্ছে সে? 5 টাকা। ক্লিয়ার? দেখো অঙ্কটা, যে চিনির দাম 10% কমে গেছে, যার জন্য একটা পরিবার 1 টাকায় 50 গ্রাম চিনি বেশি পায়। যখন 1 টাকায় 50 গ্রাম চিনি বেশি পায় তখন প্রশ্ন হচ্ছে আগে কত কেজি চিনি ব্যবহার হতো। আগে তোমরা করো, তারপর আমার সঙ্গে মিলিয়ে নিও। প্রশ্ন হচ্ছে ধরো আগে চিনির 100 টাকা চিনির দাম ছিল, এখন 10% কমে গিয়ে কত হলো চিনির দাম? 90 টাকা। এখন ভদ্রলোক 100 টাকারই তো জিনিস কিনবে, তাহলে 90 থেকে কত টাকা বাড়াতে হবে তার? 10 টাকার এক্সট্রা মাল পাবে সে। কত টাকায় 10 টাকার মাল এক্সট্রা পাবে সে? 90 টাকায় 10 টাকার মালটা এক্সট্রা পাবে। যদি আমি কাটি তাহলে কি হবে? +1/9, মানে 9 ইউনিট মাল আগে ব্যবহার হতো, এখন ব্যবহার হচ্ছে কত? 1 ইউনিট। এই 1 ইউনিট মানে কত? 50 গ্রাম। তাহলে 1 ইউনিট মানে যদি 50 গ্রাম হয়, 9 ইউনিট মানে কত? 50 × 9 মানে কত? 450 গ্রাম। ক্লিয়ার? এখন যদি প্রশ্ন বলে যে আগে চিনির দাম কত ছিল, আগে চিনির দাম কত ছিল, তাহলে আগে চিনির দাম কত ছিল যদি এটা জিজ্ঞেস করে, তাহলে আগে চিনি ব্যবহার করা হতো কত? 450 গ্রাম। ক্লিয়ার? তাহলে আমরা 450 গ্রামকে 1 কে ভাগ করব কত দিয়ে? 450 গ্রামকে। তাহলে উত্তর আসবে পয়সাতে। 1 টাকা ইন্টু 100 দিয়ে গুণ করো, পয়সায় করে দাও, তাহলে কত উত্তর হবে? 10/45, যা আসবে তত পয়সা। ক্লিয়ার? বাবু তো আচ্ছা, লাস্টেরটা দেখো ভালো করে। যদি বলতো আগে চিনির দাম কত ছিল, তখন আমরা কি করব? মোট ক টাকা নিয়ে বাজারে গিয়েছিল? 1 টাকা। 1 টাকায় কত কেজি চিনি পেত? 450 গ্রাম, তাই তো? তাহলে আগে চিনির দাম ছিল এত টাকা। এখন তোমাকে যদি পয়সায় নিয়ে যেতে চাও তো যেতে পারো। দেখো অঙ্কটা বলেছে চিনির দাম 20% কমে গেছে, যে কারণে একটা পরিবার 400 টাকায় 20 কেজি চিনি এখন বেশি পাচ্ছে। তাহলে আগে কত কেজি চিনি সেই পরিবারটা ব্যবহার করতো? সাথে সাথে এই প্রশ্নের উত্তরগুলো করবে। দেখো, ধরো আগে চিনির দাম ছিল 100 টাকা, এখন চিনির দাম 20% কমে গেছে, মানে কত? 80 টাকা। এখন প্রশ্ন হচ্ছে সে 80 টাকা থেকে কত টাকায় যাবে? 100 টাকায় যাবে, কারণ 100 টাকারই তো জিনিস কিনবে। তাহলে কত টাকা বেশি জিনিস কিনবে? কত টাকার? 20 টাকার বেশি জিনিস কিনবে। কত টাকার থেকে 20 টাকা বেশি কিনবে? 80 টাকার থেকে 20 টাকার বেশি কিনবে। তাহলে কি হলো? 1/4। তাহলে +1/4। এই প্লাস 1 ইউনিট সে বেশি কিনবে, আর এখানে বলছে 16 কেজি চিনি বেশি করবে। তাহলে 1 ইউনিট যদি 16 কেজি চিনি হয়, 4 ইউনিট মানে কত? 4×16 64 কেজি। ও 20 কেজি না, আমি এখানে 16 কোথায় দেখলাম? 1 ইউনিট ইকুয়াল টু, সরি, 1 ইউনিট ইকুয়াল টু হচ্ছে তোমার 20 কেজি, আর 4 ইউনিট কত?
20 ইন্টু 4 মানে 80 কেজি। এখন প্রশ্ন হচ্ছে এটা তো অরিজিনাল মানে আগে, তাহলে আগে কত কেজি চিনি ব্যবহার হতো? আগে হতো 80 কেজি চিনি। প্রশ্ন হচ্ছে এখন কত কেজি চিনি ব্যবহার হয়? এখন তো 20 কেজি চিনি সে আরো বেশি পাচ্ছে না, প্লাসে আছে মানে সে 20 কেজি চিনি আরো বেশি পাচ্ছে, তাহলে এখন সে কত কেজি চিনি পাচ্ছে? সে 100 কেজি। আগে চিনির দাম কত ছিল? কত টাকার কেনাকাটা করতো সে? 400 টাকায়। ক্লিয়ার? কত কেজি 400 টাকায় কিন্তু আগে? 80 কেজি চিনি কিন্তু 400 টাকায়। তাহলে আগে চিনির দাম কত ছিল? 5 টাকা। এখন চিনির দাম কত? এখন সে চিনি কিনছে কতটা? 80 কেজির থেকে 20 কেজি বেশি, 400 টাকায় নিয়েই দোকানে যাচ্ছে, এখন চিনি কিনছে কত? 100 কেজি। তাহলে এখন চিনির দাম কত? 4 টাকা। ক্লিয়ার? আশা করি এবারের প্রত্যেকের কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। যাদের মনে হচ্ছে একের এই জায়গায় কেন 20 হচ্ছে, ধরো 1 ইউনিট ইকুয়াল টু 20 কেজি। ভালো করে মনে করবে যে কেন আমরা 20 দিয়ে গুণ করছি। 1 ইউনিট ইকুয়াল টু যদি 20 কেজি হয়, তাহলে 4 ইউনিট ইকুয়াল টু কত হবে? 20 ইন্টু 4ই হবে। তাহলে 4 ইউনিট ইকুয়াল টু কত হবে? 80 কেজি। আমার হিসাবে সে 4 ইউনিটে 1 ইউনিট বেশি পায়, 4 ইউনিটে 1 ইউনিট বেশি পায়, যেহেতু এটা প্লাস হয়েছে। 4 ইউনিটে যদি 1 ইউনিট বেশি পায়, তাহলে এরা বলছে 1 ইউনিট বেশি পায় না, কত কেজি চিনি বেশি পায়? 20 কেজি চিনি বেশি পায়। তাহলে 1 ইউনিট ইজ ইকুয়াল টু কত কেজি? 20 কেজি। অঙ্কটা দেখো, একটি শহরের জনসংখ্যা প্রথম বছর 16.23% বাড়লো, দ্বিতীয় বছর 37.12% বেড়েছে এবং তৃতীয় বছর 57.17% বেড়েছে। প্রথমে অঙ্ক সহজ করার জন্য তোমরা কি করবে? পার্সেন্টেজ গুলোকে ফ্র্যাকশনে নিয়ে যাবে, ভগ্নাংশ নিয়ে যাবে। প্রথমে আমরা লিখে নিই 16.23%, 37.12% আর 57.17%। 16.23% মানে কি? 16.23% মানে হচ্ছে 1/6। 37.12% মানে কি? 3/8। আর 57.17% মানে কি? 4/7। ক্লিয়ার? এবার ভালো করে বুঝো, এটা আমি শিখিয়েছি, যারা এটা বুঝতে পারছো না কি করে হলো তারা একদম প্রথম ভিডিওটা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে এগুলো কি করে আসে। এবার ভালো করে একটা জিনিস দেখো, প্রথম বছর, চলো অঙ্কটা আমি একটু কঠিন করে দিই। প্রথম বছর 16.23% বাড়লো, দ্বিতীয় বছর 37.12% কমলো, কমিয়ে দিই এই জনসংখ্যাটা, তাহলে অঙ্কটা আরো মজাদার লাগবে। পরের বছর আবার বাড়লো, ওকে? শুধু বাড়লে অনেকে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এর ফর্মুলা লাগিয়ে দেবে, কিন্তু অঙ্ক একটু জটিল বানাবে। প্রশ্ন হচ্ছে তাহলে 3 বছর বাদে যদি জনসংখ্যা এত হয়, তাহলে বললো বর্তমান জনসংখ্যা কত? ক্লিয়ার? দেখো, এই ধরনের অঙ্কগুলোকে একটা ফর্মুলা আছে, তার নাম হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এর হলেন সমাহার বৃদ্ধির ফর্মুলা। এটা লাগাতে পারো, কিন্তু ক্যালকুলেশন অনেক চলে যাবে। আমি কি করব? সিম্পল পদ্ধতিতে অ্যাপ্লাই করব। সিম্পল পদ্ধতিটা কি? দেখো, মনে করি বর্তমানে জনসংখ্যা হবে এক্স। মনে করি বর্তমানে জনসংখ্যা কি হবে? এক্স। এবার দেখো, তাহলে বর্তমান জনসংখ্যার সাপেক্ষে প্রথম বছর বাড়লো কত? 16.23%। যদি 16.23% বাড়ে, তাহলে সব 6 জন থাকলে কতজন বেড়েছে? 1 জন বেড়েছে। তাহলে হয়েছে কত? 7 জন হয়েছে, 7/6। পরের বার কি হয়েছে? কমেছে। 8 জনে কতজন কমেছে? 3 জন। এটা তো কমেছে, এটাও বেড়েছে, এটাও বেড়েছে। তাহলে হয়েছে কতজন? 5 জন। 7 জন ছিল, 4 জন বেড়েছে, কত হয়েছে? 11 জন। ক্লিয়ার? এটা ইকুয়াল টু 1,65,000। এবার আমার কাজ কি? সিম্পল কাটাকুটি করে দাও, গল্প খতম হয়ে যাবে। যখন আমরা কাটাকুটি করছি, দেখো এখানে 5 আছে তো 5 দিয়ে ডেফিনেটলি যাবে। 3 5 15, 1 3 5 15, 33,000। 11 দিয়ে কাটো, 3 11
33 মানে 3000। আর যাবে? প্রবাবলি যাবে না। 7 দিয়ে এই 7 কাটো, আর যাবে না। তার মানে এক্স ইকুয়াল টু 3000 ইন্টু 6টা 48। তাহলে কত হলো? 3 8টা 24, 4 হাতে থাকে 2, 3 4 12 আর 2 14। তাহলে কত জনসংখ্যা বর্তমানে? 1,44,000। এটা শূন্য, হ্যাঁ, 1,44,000। আশা করি অনেক প্রত্যেকের এবার ক্লিয়ার হয়েছে অঙ্কটা। এই অঙ্কটা আলাদা একটা অ্যাপ্রোচ তোমরা নিতে পারো যদি কেউ করতে চাও। দেখো বলছি, যদি কেউ করতে চাও করতে পারো। কি এটা কত? এটা ধরো আগে, এটা ধরি এখন, আর এটা হচ্ছে 3 বছর বাদে। এখন কত? 6। এখন কত? 6। পরে কত হবে 3 বছর বাদে? 7 হবে। এখন কত? 8। 3 বছর বাদে কত হবে? 5। এখন কত? 7। 3 বছর বাদে কত হবে? 11। তাহলে 8 আর 6 14 আর 7, 8 আর 6 14, 14 আর 7 21, তাই তো? দেখো আমরা এখানে সিম্পল কাটাকুটি করে নিই, অত ঝামেলা গিয়ে লাভ নেই। দেখো এখানে ভালো করে 7 7 কাটো, আর যাবে এখানে কাটাকুটি না। তাহলে কত হলো? 6টা 48। আর এখানে কত হলো? 5 11 55। তাহলে এই 55 ইকুয়াল টু কত? 1,65,000। 1,65,000। যদি 55 ইকুয়াল টু 1,65,000 হয়, তাহলে 1 ইকুয়াল টু কত? 3 55 165, 3000। 1 ইকুয়াল টু যদি 3000 হয়, 48 ইকুয়াল টু কত? 3000 ইন্টু 48। ক্যালকুলেশন করো, 1,44,000। এটাও হয়। অনেকে যারা একটু লেভেল ভালো রাখতে চাও তারা এইভাবেও অ্যাপ্লাই করতে পারো। অঙ্কটা দেখো যে একটা লোক তার টোটাল ইনকামের 5% ভ্রমণে খরচ করে এবং বাকি যতটা পড়ে থাকে সেটি 20% খাবার, এবং তারপর 120 টাকা দান করে, এবং তারপরেও তার কাছে 1400 টাকা পড়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে তার টোটাল ইনকাম কত ছিল? দেখো এই ধরনের অঙ্কগুলো খুব ঠান্ডা মাথায় করলেই তোমার উত্তরটা চলে আসবে। কি দেখো, খরচ কোথায় কোথায় হয়েছে? 2 জায়গায়। একটা তো ট্রাভেলিং, আর একটা হচ্ছে ফুড। ট্রাভেলিং এ হয়েছে কত? 5%। আর ফুডে হয়েছে কত? 20%। 5% মানে কত? 1/20। আর 20% মানে কত? 1/5। এবার ভালো করে বুঝুন, দুটোই যেহেতু খরচ হয়েছে তাই জন্য দুটোই কি হবে? মাইনাস হবে। তাহলে আমরা ধরে নিই তার ইনকাম x টাকা। এবার x এর এই পরিমাণ টাকা তার খরচ হয়ে গেছে। যদি এই পরিমাণ টাকা যদি তার খরচ হয়ে যায়, কাছে কত থাকবে? 20 টাকার মধ্যে যদি 1 টাকা যায়, পড়ে থাকবে 20 টাকার মধ্যে 19 টাকা। 1/5 যদি খরচ হয়, 5 টাকার মধ্যে কত টাকা খরচ হচ্ছে? 1 টাকা পড়ে রয়েছে কত? 5.5। এইটুক খরচের পর আরো সে দান করেছে কত? 120 টাকা, মাইনাস 120 লিখলাম। পড়ে থাকবে কত? সব খরচপাতি বাদ দিয়ে তার কাছে 1400 টাকা। এবার ক্যালকুলেশন করো। যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো এখানে যে এখানে তো কাটাকুটি যাচ্ছে না, তাহলে x ইন্টু 19/20 ইন্টু 4/5 ইকুয়াল টু 1400 প্লাস 120 ইকুয়াল টু 1520। 4 একে 4, 4 5 20, তার মানে 19/25 ইন্টু এক্স ইকুয়াল টু 1520, और x ইকুয়াল টু 1520 ইন্টু, উল্টে যাবে এটা, উপরে 25 নিচে 19। ক্লিয়ার? যখন আমরা কাটাকুটি করব, 8 19 সং কত? 152 মানে 80। 8 25 কত? 200। তাহলে কত টাকা তার টোটাল ইনকাম? 2000 টাকা। কারো কোশ্চেন থাকলে করতে পারো। কেউ যদি অঙ্কটা এইভাবেও করতে চাও তারাও পারবে, এটা আলাদা একটা প্রসেস বলছে। কি ধরো 5% মানে কত? আগে 5% মানে কত?
1 এর 20, তাই তো? তার মানে আমরা বলতে পারি তার যদি 20 টাকা ইনকাম হয়, তার যদি 20 টাকা ইনকাম হয়, পড়ে থাকে কত? 19 টাকা। আচ্ছা, 20% খাবার মানে কি? 1 এর 5। তার মানে আমি যদি বলি 5 টাকা যদি ইনকাম হয়, পড়ে থাকে কত? 1 টাকা, তাই তো? সরি, 4 টাকা। 5 টাকা ইনকাম হয়, 1 টাকা তো খরচ হচ্ছে, তাহলে কত? 5 20 100। টোটাল ইনকাম কত? 100 ইউনিট। টোটাল খরচ কত? 4 ইউনিট সম 76। এই 76 টাকা খরচ ইজ ইকুয়াল টু কত? 1400 আর 120, মানে 1520। ক্লিয়ার? 1 ইকুয়াল টু কত? 76 দোকানে 152 মানে 20। 1 ইউনিট যদি 20 হয়, 100 ইউনিট ইন্টু 20, তাহলে কত? 2000 টাকা। এটাও করতে পারো যার বুঝেছো। অঙ্কটা করো, একটা লাইব্রেরিতে 20% হিন্দি বই এবং বাকি বইয়ের 50% ইংরেজি, বাকি বইয়ের 30% ফ্রেঞ্চ এবং বাকি 63টি বই, 6300টি বই আঞ্চলিক ভাষার বই। এবং প্রশ্ন হচ্ছে যে মোট লাইব্রেরিতে কটি বই আছে? দেখো 3টে বই, 3 প্রকার বই এখানে বলা হয়েছে। 3 প্রকার বই, একটা হচ্ছে হিন্দি, একটা ইংলিশ, একটা ফ্রেঞ্চ। হিন্দি 20%, ইংলিশ 50%, আর 30% হচ্ছে ফ্রেঞ্চ। এবার আসি, 20% 1 এর 5, ইংলিশ 50% 1 এর 2, ফ্রেঞ্চ 30% মানে হচ্ছে 10 এর 3, সরি 3 এর 10, 3 এর 10। এবার ভালো করে যতবার বাকি বাকি লেখা থাকবে না, সাবধান, মাইনাস বসিয়ে দেবে। ওকে, আমরা লাইব্রেরিতে কত বই ছিল জানি না, ধরে নাও এক্সটা বই ছিল, তাহলে এক্স এর টোটাল বই যদি 5টা হয়, যদি একটা বই হিন্দি হয়, হিন্দির জন্য যায়, তাহলে পড়ে থাকবে কটা বই? টোটাল বই যদি 5টা হয়, হিন্দির জন্য যদি একটা বই বাদ যায়, 20% না, যদি একটা বই হিন্দির জন্য পড়ে থাকে, কটা বই পড়ে থাকবে? 4টে বই। টোটাল বই যদি 2টো হয়, একটা বই যদি ইংলিশের জন্য বাদ যায়, তাহলে কটা বই পড়ে থাকবে? একটা। টোটাল বই যদি 10টা হয়, 3টে যদি ফরাসি বইয়ের জন্য বাদ যায়, পড়ে থাকবে কটা? 7টা বই, তাই তো? ইজ ইকুয়াল টু কত? 6300। এবার ক্যালকুলেশন করো। দেখো ক্যালকুলেশন যদি করি কি হবে? 2 দুখানি 4, 7 একে 7, 7 9 63, 900, 2 দিয়ে কাটবি 450, আর যায় না। তাহলে এক্স ইকুয়াল টু কত? 5 10 কে 50, ছেড়ে দাও, 5 45, 5 5 25 5, এটাকে 2, 4 5 20 আর 2 22, 225। এখানে কটা শূন্য? একটা, আর এখানে একটা, দুটো শূন্য। তাহলে টোটাল লাইব্রেরিতে কটা বই ছিল? 22,500টি বই ছিল। দেখো অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করো, যে এক ব্যক্তি তার ইনকামের 10% যাতায়াত, 20% খাবার, 30% লোন, 20% সংসার খরচ, এরপরেও 4000 টাকা সঞ্চয় করো। দেখো একটা জিনিস এখানে খেয়াল রাখবে, আমরা একথা বলিনি যে 10% যাতায়াত, বাকি 20% খাবার, বাকি 30% লোন, বাকি 20% সংসার খরচ, বাকি বাকি বললেই অঙ্কটা জটিল হয়, কিন্তু বাকি বাকি তো বলেনি। তাহলে আমরা এই ধরনের অঙ্ক অ্যাটেম্প করবো একদম ইজি পদ্ধতিতে। আমরা দেখবো টোটাল কত পার্সেন্ট খরচ হচ্ছে, তাহলে টোটাল ইনকাম জানি না, মানে 100% টোটাল ইনকাম। এবার 100% এর মধ্যে তার খরচ হচ্ছে কত? 10% প্লাস 20% প্লাস 30% প্লাস 20%, তার মানে টোটাল কত খরচ হচ্ছে? 100% থেকে মাইনাস 20 20 30 30 60 আর 20 80%, তার মানে টোটাল বেঁচে রয়েছে কত তার কাছে? 20%। এই 20% ইকুয়াল টুই কত? 4000 টাকা। এটাই তো তার বেঁচে রয়েছে। 20% যদি 4000 টাকা হয়, তাহলে 1% ইকুয়াল টু কত? 4000 ডিভাইডেড বাই 20, কাটো 200। তাহলে 1% যদি 200 হয়, টোটাল ইনকাম তো 100% ছিল,
তাহলে 100% ইকুয়াল টু কত, 200 ইন্টু 100, মানে 20,000 টাকা তার টোটাল ইনকাম। যে একটা 60 জনের ক্লাসে 30% ছেলে মেয়ে শুধু ইংলিশ, 20% ছেলে মেয়ে শুধু হিন্দি, বাকি যতজন স্টুডেন্ট পড়ে থাকে তারা উভয় বিষয়ই বলতে পারে। এখন তোদের প্রশ্ন হচ্ছে যে কতজন স্টুডেন্ট বা কতজন ছেলে মেয়ে শুধু হিন্দি ভাষাই বলে। আগে ভেবে নি 30% শুধু ইংলিশ, তাহলে 60-এর 30% কত হয়, 3 6 18, মানে 18 জন। তবুও আমি দেখিয়ে দিই, 18 জন এরা কি শুধু ইংলিশ। 60-এর 20%, মানে 6 দুগুণে 12, মানে 12 জন এরা কি শুধু হিন্দি। এবার প্রশ্ন হচ্ছে এই যে ক্লাস, এই ক্লাসে 3 প্রকার গ্রুপই আছে, হিন্দি বলে, ধরো এটা হচ্ছে হিন্দি বলা গ্রুপ, আর এটা হচ্ছে ইংলিশ বলা গ্রুপ, আর মাঝখানে যে গ্রুপটা আছে ও হিন্দিও বলে ইংলিশও বলে। ক্লিয়ার? এবার ভালো করে একটা জিনিস বোঝার চেষ্টা করো, যদি 30% আর 20%, যদি 50% হিন্দি আর ইংলিশ বলে, তাহলে বাকিরা যে 50% আছে এই বাকি 50% উভয় ভাষাই বলবে। আবার বলি, 30% যদি শুধু ইংলিশ আর 20% যদি শুধু হিন্দি হয়, তাহলে বাকি যে 50% পড়ে রয়েছে, মানে এখানে তো 50% গেল, বাকি যে 50% পড়ে রয়েছে এরা তো উভয় ভাষাতেই বলবে। আর 50% কত, 60 জনের 50% মানে কত, 30 জন। 60 জনের 50% মানে কত, 30 জন। তাহলে আমরা কি করব, সবার আগে উভয় ভাষার যে জায়গাটা সেটা ফিল করো, এখানে কত, 30 জন। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, এই যে 30 জন এরা তো উভয় ভাষাই জানে। এই যে 18 জন, এই যে 18 জন, সরি এটা তো 18 জন তো না, হিন্দির কোড এটা। এই যে হিন্দি বলে কতজন, 12 জন, তাই তো। আর ইংলিশের জন বলে কত, 18 জন। এখন প্রশ্ন আমাকে বললাম কতজন হিন্দি বলে, এই যে 30 জন এরা তো হিন্দি বলে, উভয় ভাষা বলে, মানে কি হিন্দিও বলে। আর এই যে 12 জন এরা শুধু হিন্দি বলে, তাহলে হিন্দি কতজন বলে, 42 জন। যদি বলে শুধু ইংলিশ কতজন বলে, যদি বলে শুধু ইংলিশ কতজন বলে, আমরা কি করব, 30 আর 18, মানে যদি বলে শুধু ইংলিশ কতজন বলে, তাহলে আমাদের উত্তর হবে অনলি ইংলিশ ইকুয়াল টু 30 প্লাস 18, মানে 48 জন। এই অঙ্কগুলোকে অন্য কোনো পদ্ধতি যাবে না, এরকম সিম্পল পদ্ধতি মারবে, তাহলে তাড়াতাড়ি উত্তর চলে আসবে। অঙ্কটা দেখো যে একটা পরীক্ষায় 65% স্টুডেন্ট অঙ্কে পাস, 48% স্টুডেন্ট পদার্থবিদ্যায় পাস, 30% স্টুডেন্ট উভয় বিষয়ে পাস করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে কত শতাংশ স্টুডেন্ট উভয় বিষয়ে ফেল করেছে। ক্লিয়ার? দেখো আবার সেই সার্কেল বানাই আমরা সুবিধার্থে। ধরে নিই আমরা এইরকম কেস ঘটেছে যে এটা ধরো ম্যাথ আর এটা ধরো ফিজিক্স, আর এই যে মাঝখানের জায়গাটা এটা হচ্ছে ম্যাথ প্লাস ফিজিক্স দুটোই। এবার একটা জিনিস দেখো এখানে যে ম্যাথে 65% পাস করে, চলো ম্যাথের কোটে বসা 65%, আর পদার্থবিদ্যায় 48%, পদার্থবিদ্যার এখানে 48% বসা, আর উভয় বিষয়ে 30%। এবার একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, এই যে উভয় বিষয়ে 30% স্টুডেন্ট, এই 30% ম্যাথেও আছে, এই 30% ফিজিক্সেও আছে, মানে এই 65% যারা ম্যাথে পাস করেছে তারা তো এখানেও ঢুকে আছে না, এই 48% যারা ফিজিক্সে পাস করেছে তারাও এখানেই ঢুকে আছে। সে কারণে আমরা কি করব, এই যে 30% যারা ম্যাথে পাস করেছে, উভয় বিষয়ে পাস করেছে, আমরা একে বাদ দেবো। তার মানে এখানে যেটা পাচ্ছি আমি, এই যে 35% স্টুডেন্ট এরা শুধু অঙ্কে, এরা কি শুধু অঙ্কে পাস করেছে, আর এখান থেকে যখন আমরা 48 থেকে 30% আমরা বাদ দেব, মানে 18% স্টুডেন্ট এরা কি করেছে, অনলি ফিজিক্স, এটা মনে রাখবে কি অনলি ফিজিক্স, আর এটা কি অনলি ম্যাথ, মানে শুধু অঙ্কে পাস করেছে কতজন, 35%। শুধু
উভয় বিষয়ে পাস করেছে 30%, শুধু ফিজিক্সে কত পার্সেন্ট? 18%। এবার বলছে উভয় বিষয়ে ফেল করেছে কতজন। তাহলে ফেল স্টুডেন্ট যদি আমাকে খুঁজে বার করতে হয়, টোটাল তো 100% স্টুডেন্ট, এখান থেকে বাদ দেবো কি? এখান থেকে আমরা বাদ দেবো পাস করেছে কত? ম্যাথে পাস করেছে 35%, অনলি ম্যাথ, অনলি ফিজিক্সে 18%, আর অনলি উভয় বিষয়ে করেছে 30%। তাহলে টোটাল কত হলো? ফেল 100% থেকে বাদ দেবো আমরা 83%। তাহলে উভয় বিষয়ে ফেল করেছে কত পার্সেন্ট? 17% স্টুডেন্ট। ক্লিয়ার? অঙ্কটা দেখো, একটা পরীক্ষায় 35% স্টুডেন্ট ম্যাথে ফেল করেছে, 25% স্টুডেন্ট ইংলিশে ফেল করেছে, 10% স্টুডেন্ট উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে উভয় বিষয়ে কতজন পাস করেছে? নিজেরা করো, তারপর আমার থেকে মিলিয়ে নাও। দেখো অঙ্কটা হবে এইরকম, উভয় বিষয়ে ফেল, আগে উভয় বিষয়টা বসাতে বলেছিলাম 10%, উভয় বিষয়টা বসালাম কি 10%, ম্যাথে কত? 35%, আর ইংরেজিতে কত? 25%। এবার প্রশ্ন হচ্ছে আমরা অনলি ম্যাথ বের করে নিই 10% বাদ দিয়ে, 25% স্টুডেন্ট অনলি ম্যাথ, আর 15% স্টুডেন্ট অনলি ইংলিশ। এখন প্রশ্ন হচ্ছে টোটাল পাস করেছে কতজন, পাস ফেল করেছে কত পার্সেন্ট? 25% প্লাস 10% প্লাস 15%। তাহলে কত পার্সেন্ট স্টুডেন্ট পাস করেছে? 50% স্টুডেন্ট পাস করেছে। তাহলে ফেল করবে কত পার্সেন্ট? এই সরি, 50% স্টুডেন্ট ফেল করেছে, তাহলে পাস করবে কত পার্সেন্ট স্টুডেন্ট? বাকি যতটা পড়ে থাকবে মানে 50% স্টুডেন্ট পাস করবে। এই 50% কোথা দিয়ে পেলাম? মোট স্টুডেন্ট কত ধরা ছিল আমার? 100%, যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, 100% স্টুডেন্ট, এখান থেকে ফেল করেছে 50% স্টুডেন্ট, তাহলে পাস করবে কত? বাকি 50%। অঙ্কটা দেখো যে একটা লবণ এবং জলের মিশ্রণে 5% লবণ আছে, ওই দ্রবণের যদি 20 লিটার জল বাষ্পীভূত হয়ে যায়, মানে উড়ে যায়, তাহলে লবণ হয়ে যায় সেটা বেড়ে, যেহেতু জল বাষ্পীভূত হয়েছে, লবণ তো হয়নি, সেখানে লবণ হয়ে যায় 5% থেকে 15%। তাহলে প্রথমে কত লিটারের দ্রবণটা ছিল? ধরো আমি লিখলাম এখানে লবণ আর এখানে জল। ধরো আগে আর পরে, আচ্ছা রাফে একটা ক্যালকুলেশন করি। ধরো লবণ মানে সল্ট আর ওয়াটার, 5% মানে কি? 1/20। মানে টোটাল দ্রবণ যদি 20 লিটারের হয়, তাহলে 1 লিটার কি আছে? লবণ। তাহলে লবণ যদি 1 লিটার হয়, তাহলে জল কতটা দিলে, লবণ যদি 1 লিটার হয়, জল কতটা দিলে তোমার টোটাল দ্রবণ 20 লিটার হবে? চলো আগে তো এইটা করি। 5% যদি লবণ হয়, জল ডেফিনেটলি কত পার্সেন্ট হবে? 95%। ক্লিয়ার? 100% তো অলওয়েজ দ্রবণটা, যদি লবণ হয় 5%, তাহলে জল হবে কত? 95%। তাহলে 5:95 মানে আমরা 1:19 করতেই পারি। এবার দেখো, এখন প্রশ্ন হচ্ছে লবণ পরবর্তীতে হয়ে যায় জল বাষ্পীভূত হওয়ার পরে কত পার্সেন্ট? 15%। এই 5টা বেড়ে কত হয়? 15%। এবার ভালো করে বোঝো, 5-এর কত গুণ 15? 3 গুণ হয়েছে না? তাই জন্য এই 1 রেশিওটাও গিয়ে কি হবে? 3 রেশিও। পরে নিজেরাও বের করতে পারবে, এটা অসুবিধা নেই, 3 নিয়ে বড় কথা না। তাহলে কি হয়, 5 রেশিওটা হয়ে গেছে কত? 15-তে। যখন 15% সল্ট হবে, লবণ হবে, তখন জল তো কমে যাবে না, তখন জল হয়ে যাবে কত? 85%। মূল দ্রবণের তো চেঞ্জ হবে না, 100% হবে। তাহলে কি হবে? 3 5 15 আর 5 17 85, 3 কত? 17, ইস্টু কেটে গেল, তাহলে 3। টোটাল দ্রবণ কত পার্সেন্ট? 100%। যদি 15%, যদি ভালো করে বোঝো যারা বোঝুনি, 15% যদি লবণ থাকে, জল কত পার্সেন্ট থাকবে? 85%। তাহলেই তো আমার 100% দ্রবণ আসছে না? তাহলে আমার এলো 3 কত? 17। এবার দেখো, ইনিশিয়ালি প্রথমে
এবার আসি, প্রথমে লবণ ছিল 1 আর জল ছিল কত 19, পরবর্তীতে লবণ হলো 3 আর জল কত হলো 17। ক্লিয়ার? এবার ভালো করে দেখো, লবণের পরিমাণ কি বাষ্পীভূত হওয়ার সময় চেঞ্জ হয়েছিল? বাষ্পীভূত হয়েছে তো জল, লবণ তো বাষ্পীভূত হয়নি। তাহলে লবণের রেশিও আমাকে কি করতে হবে, সমান করতে হবে। যদি লবণের রেশিও সমান করতে হয়, 3 আর 1 এর লসাগু করলে কি হয়, 3ই হয়। তাহলে লবণ আমাকে কি করতে হবে, 3ই বানাতে হবে। তাহলে 3 কে কত দিয়ে গুণ করলে 3 হবে, 1 দিয়ে। আর 1 কে কত দিয়ে গুণ করলে 3 হবে, 3 দিয়ে। যেহেতু একে 1 দিয়ে গুণ করেছি, এতেও 1, একে 3 দিয়ে করেছি, একেও 3। তাহলে এখানে কত লিটার ছিল, প্রথমে 57 লিটার জল ছিল আর 3 লিটার লবণ ছিল। আর এখানে বর্তমানে হচ্ছে জল গিয়ে 17 লিটার, লবণ হচ্ছে কত 3। এবারে ভালো করে বোঝো, তাহলে আমরা এখানে দেখছি বাষ্পীভূত হয়েছে জল কতটা, 40 লিটার, তাই নয় কি? 57 থেকে যে 17তে জল এসে পৌঁছেছে, এটার কারণ কি, 40 লিটার জল বাষ্পীভূত হয়েছে। কিন্তু আমার বইতে বলছে 40 লিটার হয়নি, কত লিটার হয়েছে, 20 লিটার। 40 লিটার হয়নি, 20 লিটার। তার মানে 1 লিটার ইকুয়াল টু কত, 20/40, মানে 1/2। তাহলে 1 লিটার ইকুয়াল টু যদি 1/2 হয়, তাহলে প্রথমে কত লিটারের দ্রবণ ছিল, প্রথমে টোটাল দ্রবণ কত ছিল, 3 আর 57, 60 লিটারের দ্রবণ, ইন্টু কত হবে, 1 লিটার যদি হাফ হয়, 60 লিটার ইকুয়াল টু কত হবে, 30। তাহলে প্রথমে দ্রবণটি কত ছিল, 30 লিটার। তখন পাত্রে তো লবণ আর জল দুটোই থাকবে, তাই 60 এলো, লবণ ছিল 3 আর জল ছিল 57। তাহলে এই পাত্রে মোট কত লিটার লিকুইড আছে, 60 লিটার। আর এক কোয়ান্টিটি যদি হাফ হয়, 60 কোয়ান্টিটি ইকুয়াল টু কত, উত্তর হবে 30। ওকে, দেখো ঠিক এমনই একটা কোশ্চেন দিই, 12 লিটারের মিশ্রণে, অঙ্কটা দেখো বলছি 12 লিটারের একটা মিশ্রণ আছে, সেখানে অ্যাসিড আর জল আছে। এই মিশ্রণে 30% আছে অ্যাসিড। এখন প্রশ্ন হচ্ছে ওই মিশ্রণ থেকে কত লিটার জল তুলে নিলে অ্যাসিডের পরিমাণ বেড়ে হবে 40%। পেরেছিস না, করে দেবো? দেখো মিশ্রণে একটা আছে অ্যাসিড আর একটা আছে কি, জল, ওয়াটার। অ্যাসিড কত পার্সেন্ট, 30%। 30% অ্যাসিড যদি থাকে, তাহলে ডেফিনেটলি কত পার্সেন্ট জল হবে, 70%। যদি এই দুটো রেশিও করি, কত হবে, 3:1। এবার আমাকে বলছে কি, যে এটা হচ্ছে প্রথমে, এটা হচ্ছে প্রথমে 3:7। এবার দেখো পরবর্তীতে কি হয়, আমরা দেখতে পাই এখানে যে অ্যাসিডের পরিমাণ বেড়ে হয়ে যায় 40%। এবার এই অ্যাসিড 30%-এর বদলে হয়ে যায় কত, 40%। যদি 40% আমি অ্যাসিড বানাই, তাহলে ডেফিনেটলি ওয়াটার কত হবে, 60%। তাহলে যদি আমি রেশিও করি, কি হবে, রেশিও হবে এখানে, চলো এইটা আমরা এই জায়গায় না লিখে সুবিধার্থে, ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এই দিকে করি, এই দিকে করি, 3:7 আর এটা হবে 4:6। 4:6 মানে কি, 2:3, 2:3। 20 দিয়ে কাটছি, 20 দুগুণে 40, 3 20 60। এবার ভালো করে দেখো, মিশ্রণে অ্যাসিড আমরা কি তুলেছি, জল, অ্যাসিড তো তুলিনি। যেহেতু আমি অ্যাসিড তুলিনি, তাহলে অ্যাসিডের পরিমাণ, এটা তো অ্যাসিড আর এটা তো জল, অ্যাসিডের পরিমাণ তো আমাকে লেভেল রাখতেই হবে। তাহলে 3 আর 2 লেভেল করব, তাহলে 3 আর 2 এর লসাগু করব, কত হয়, 6। তাহলে 3 কে কত দিয়ে গুণ করলে 6 হবে, 2 দিয়ে। আর 2 কে কত দিয়ে গুণ করলে 6 হবে, 3 দিয়ে। এটাকে যদি 2 দিয়ে গুণ করি, এটাকেও 2 দিয়ে। এটাকে 3 দিয়ে করলে এটাকেও 3 দিয়ে। তাহলে এখানে কত আসবে, এখানে আসবে হচ্ছে 3 দুগুণে 6:7, আর এটা আসবে 6:9। এবার আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে, সরি 6 × 7 = 14 হবে এটা।
14 14। এবার আমরা দেখছি যে 14 থেকে জলের পরিমাণ কমেছে কত, 9, তাহলে কমেছে কত ইউনিট, 5 ইউনিট। আমার মতে 5 ইউনিট তুলেছি, আর বইয়ের মতে তুলেছি কত ইউনিট আমি জানি না। ক্লিয়ার? আমার মতে 5 ইউনিট তুলেছি। এবার ভালো করে বোঝার চেষ্টা করো যেটা বলছি আমি। 6 আর 14 মানে কত লিটার, 20 লিটার। আমার হিসাবে মিশ্রণ ছিল 20 লিটার, এটা তো প্রথমে, এটা তো ফার্স্ট, এটা পরে হলো। আমার হিসাবে প্রথমে মিশ্রণ ছিল 20 লিটার, বইয়ের হিসাবে প্রথমে মিশ্রণ ছিল কত লিটার, 12 লিটার। আমার মতে 20 লিটার আর বইয়ের মতে 12 লিটার। আমার মতে যদি 1 লিটার হয়, বইয়ের মতে কি হবে, 12/20। তাহলে কত হলো, কাটাকাটি করি, 4 দিয়ে যাবে 3 এ 4 12, 4 দিয়ে যাবে 4 5 20, তাহলে 3 এর 5। এখন আমায় প্রশ্ন জিজ্ঞেস করেছে যে কত লিটার জল তুলে নিয়েছে। এখন যদি আমি বলি যে কত মতে আমি কত লিটার তুলেছি, 5 লিটার তুলেছি, তাহলে অ্যাকচুয়াল মতে মানে বইয়ের মতে কত হবে, 3 এর 5 ইন্টু 5। বইয়ের মতে কত লিটার তুলবো আমি, 3 লিটার। এটাই আমার আনসার, 3 লিটার তোলা হয়েছে।